ক্ষমতা বাড়ল ডোনাল্ড ট্রাম্পের। এদিকে রাশিয়া ইস্যুতে নেপোলিয়ন হিটলারের পথেই হাঁটছে ন্যাটো। জানাবো জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত এবং সর্বশেষ জানাবো রাশিয়াকে পরাজিত করতে পশ্চিমা দেশগুলোর চেষ্টা ব্যর্থ হবে বলছেন ল্যাভরভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতা বাড়ল ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকের ক্ষমতা সীমিত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে অবৈধ অধিবাসী বা অস্থায়ী ভিসাবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ দেওয়ার যে আদেশ জারি করেছে ডোনাল্ড ট্রাম্প, সেটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তি, এমন অবৈধ অধিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব বর্ণের নির্বাহী আদেশ কার্যকরের জন্য উদ্যোগ নিয়েছে ট্রাম্প, যে বিষয়ে এ মামলাটি হয়েছে। সুপ্রিম কোর্টের রুলিং এর ক্ষেত্রে ক্ষমতাসীন বলে পরিচিত বিচারকরা ট্রাম্পের পক্ষ নিয়েছে, তবে তারা বলেছেন তারা জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের উদ্বেগের বিষয়টি দৃষ্টি দেয়নি, বরং তারা মোতাদাগে প্রেসিডেন্টের কার্যক্রমের ওপর আলোকপাত করেছেন। বিশেষজ্ঞরা বলেছেন এই আদেশের ফলে ভবিষ্যতে নির্বাহী আদেশে নেওয়ার পদক্ষেপগুলো চ্যালেঞ্জের ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং তাদের মতো এই আদেশেরও আইনি চ্যালেঞ্জ হবে। অভিবাসন বিষয়ক অধিকার গোষ্ঠী এবং 22টি রাজ্যে বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে মামলা করেছিলেন। ম্যান্ডেল্যান্ড, ওয়াশিংটন সহ বিভিন্ন জায়গায় মামলা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দেওয়া এবং প্রাথমিক পর্যায়ে তাই হয়েছিল। কিন্তু দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট এর সঙ্গে একমত হয়নি। তারা সুপ্রিম কোর্টে আপিল করেন এবং তাতে তারা প্রাথমিক আদেশ সাংবিধানিক হয়নি বলে যুক্তি তুলে ধরেন। তিনি বলেছেন এই সিদ্ধান্ত সংবিধানের জন্য ক্ষমতার বিবেক কেন্দ্রীয় করণ ও আইনের শাসনের জন্য অগ্রাহ্য করার চেষ্টা করছিল এবং দেশ জুড়ে তারা আদেশের বিষয়ে ও নিষেধাজ্ঞা দিয়েছিল। সেটা ছিল গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার প্রথম দিনই ট্রাম্প তার এজেন্ডা বাস্তবায়নের নির্বাহী আদেশ জারি করা শুরু করেছে। শুক্রবার ওই সংবাদ সম্মেলনে অ্যান্টনি জেনারেল পামবডিও উপস্থিত ছিলেন। তিনি বলেন আদালতের এই সিদ্ধান্ত অর্থ হবে বিচারকদের ট্রাম্পের নীতি আটকে দিতে পারবেন না। তিনি বলেন অক্টোবরে সুপ্রিম কোর্টের পরবর্তী সেশন শুরু হওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে নানা প্রশ্ন তুলে তারা আমলে নেবে। সুপ্রিম কোর্ট ও রুলিংস দিয়েছে, তাতে বলা হয়েছে যেসব আদালতগুলো অসাংবিধানিক বা বেআইনি মনে হলে প্রেসিডেন্টের কার্যক্রম স্থগিত করতে পারেন, তবে এটা হবে আরো বিচার প্রক্রিয়ার মাধ্যমে, যার অর্থ প্রেসিডেন্ট তার কাজ চালিয়ে যাওয়ার জন্য আরো সুযোগ পাবেন। এখন আদালতের আদেশের কারণে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে আদেশটি আদালতের মতামত আসার 30 দিনের মধ্যে কার্যকর হবে, তবে এই নিয়ে আরো আইনি চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টের আদেশের অর্থ হলো সার্বজনীন যে নিষেধাজ্ঞাগুলো নির্বাহী পদক্ষেপগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ হবে না। বিচারক অ্যামি কোনোবেলার বলেছেন ফেডারেল আদালত নির্বাহী শাখাগুলো কার্যক্রম তদারকি করে না, বরং তারা মামলা ও বিতর্কগুলোকে সমাধান করে। যখন একটি আদালত বলে নির্বাহী বিভাগ বেআইনি কাজ করছে, তার মনে এই নয় যে আদালত তার ক্ষমতা অতিক্রম করছে। তিনি বলেন জাস্টিস ব্রেট কাভানাভ বলেছেন ডেফারেট প্রতিষ্ঠা ও নির্বাহী বিভাগের কার্যক্রমের মধ্যে আইনগত সমস্যা হলে সুপ্রিম কোর্ট এইসব ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। কোর্টের সিদ্ধান্ত সংবিধানকে এড়িয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি একটি খেলা আমন্ত্রণ ছাড়া আর কিছুই নাই, লিখেছেন তিনি। তিনি লিখেছেন আইনের শাসন কাউকে দেওয়া হয় না, বরং এটি একটি নীতি যা টিকে থাকতে প্রতিটি শাখা তার টিকে থাকার জন্য লড়াই করে। আজ আদালত সেই প্রচেষ্টায় নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা ত্যাগ করল। করমের খোঁজে প্রেসিডেন্ট আমাদের সংবিধান নিয়ে পুরোপুরি উপহাস করলেন। রাশিয়া ইস্যুতে নেপোলিয়ন হিটলারের পথেই হাঁটছে ন্যাটো। চলতি বছরের 24শে জুন নেদারল্যান্ডের দ্য হেগ শহরে বসবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পরবর্তী বৈঠক। চলবে 26 তারিখ পর্যন্ত। ঠিক তার আগে রাশিয়ার সামরিক শক্তি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করার খবরের শিরোনাম এসেছে ইইউ এর শীর্ষ কূটনৈতিক কাজাকালাস ফ্রান্সের টাসবার্গে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে। তিনি বলেন ন্যাটো ও ইইউ একজোট হলে মার্কসের আর কিছুই করার থাকবে না, অগ্রাসী পুতিনকে আটকাতে তাই আমাদের একজোট হতে হবে। তার এই বক্তব্যের তাৎপর্যপূর্ণ দিক হলো বর্তমান ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে মোট 27টি দেশ, এর মধ্যে ফ্রান্স ও জার্মানি সহ 23টি দেশ ন্যাটোর সদস্য। এই দুই দেশের ইইউ এর মূল চালিকা শক্তি বলা যেতে পারে। ফলে
কালাসের এই মন্তব্যের পর ফের নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা ন্যারো বনাম মার্কসের সংঘাতের প্রসঙ্গ। আর ঠিক তখনই পুতিন সম্পূর্ণ ইউক্রেন দখল এর কথা বলা পরিস্থিতি আরো জটিল বলে মনে করছেন আন্তর্জাতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইইউ এর শীর্ষ কূটনৈতিক কালাসের অতিরিক্ত আত্মবিশ্বাসী বলার নেপথ্য বিশেষজ্ঞরা একাধিক যুক্তি দিয়েছে। তাদের দাবি ন্যাটোর সামাজিক ও সামরিক শক্তির আসল মালিক যুক্তরাষ্ট্র, কিন্তু দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটেও কঠোর রুশ বিরোধী নন। উল্টে মার্কসের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার দিকে প্রবল আগ্রহ রয়েছে তার। সম্প্রতি কানাডার জি7ভুক্ত দেশগুলোর বৈঠকে তিনি সেই ইঙ্গিত দিয়েছে, যেখানে ট্রাম্প বলেন রাশিয়া অবশ্যই এই সংস্থানগুলোর অন্তর্ভুক্ত করা উচিত। তার বক্তব্য থেকে বোঝা যায় মার্কসের ওপর বেশ সদয় মার্কিন প্রেসিডেন্ট। আবার তিনি ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা বাজেট নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। তার ক্ষমতার বসার পর থেকে এই খাতে বাকি সদস্যগুলোকে তাদের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির 5% পর্যন্ত ব্যয় বরাদ্দের জন্য চাপ দিয়ে চলেছেন তিনি। চলতি আর্থিক বছরে সামরিক বাহিনীর মজুত ও 80,000 কোটি ইউরো খরচের পরিকল্পনা রয়েছে ইইউ এর ভুক্ত দেশগুলোর। একইভাবে ট্রাম্পের চাপে ন্যাটোর অন্যান্য সদস্যগুলো প্রতিরক্ষা খাতে বাড়িয়েছে তাদের ব্যয় বরাদ্দ। কিন্তু তা সত্ত্বেও এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে মোটেও খুশি করতে পারেনি, বরং ইউরোপ থেকে ধীরে ধীরে সৈন্য কমানোর পক্ষপাতী ট্রাম্প বর্তমান ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বেশ করে নজর দিচ্ছে ওয়াশিংটন, কারণ সেখানে দিন দিন বেড়েই চলেছে চীনের প্রভাব। বেইজিংকে ঠেকাতে সমুদ্র বাণিজ্য ও গুরুত্বপূর্ণ রাস্তার নজরদারি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের। বিশেষজ্ঞরা মনে করেন ইউরোপের সেনা ছাউনি থেকে মার্কিন সৈন্য ধীরে ধীরে ফিরতে দুর্বল হয়ে পড়বে ন্যাটো। তখন বাকি দেশগুলোর পক্ষে পুতিনকে আক্রমণ সামলানো সম্ভব হয়ে পড়বে না। তাছাড়াও এই শক্তিজোটের মধ্যে আরো কয়েকটি জায়গায় ভাঙন ধরার আশঙ্কাও রয়েছে। ন্যাটো সরাসরি মার্কসের বিরুদ্ধে যুদ্ধে ময়দানে নামলে সেই সুযোগ মোটেই হাতছাড়া করবেন না ক্রেমলিন। উল্টে এতে ইউরোপীয় ইউনিয়নের দ্রুত পতনের আশঙ্কা রয়েছে। স্ট্যাটবার্গের পার্লামেন্টে দেওয়া ভাষণে কালাস বার ইইউ এবং ন্যাটো সম্মিলিত বাহিনীর পরিসংখ্যান তুলে ধরে রাশিয়ার শক্তিকে খাটো করেছেন। বর্তমান মার্কসের হাতে এখনো 13 লাখ সক্রিয় সৈন্য রয়েছে। অন্যদিকে ন্যাটোর সৈন্য সংখ্যা প্রায় 34 লাখ, অর্থাৎ ক্রেমলিনের প্রায় 3 গুণ সৈন্য রয়েছে মার্কিন নেতৃত্বাধীন এই ইউরোপীয় সামরিক জোটের কাছে। কিন্তু সমস্যা হলো এই সম্মিলিত বাহিনীর মধ্যে আমেরিকান সেনার সংখ্যা প্রায় 20 লাখ। ফলে ওয়াশিংটনে পুতিনের বিরুদ্ধে অস্ত্র ধরাতে না চাইলে সংখ্যা দুই পক্ষের শক্তি দাঁড়াবে সমান সমান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ন্যাটোভুক্ত দেশগুলো আরও একটি সমস্যা রয়েছে, সেটা হলো দীর্ঘদিন যাবৎ তাদের কারো কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই। অন্যদিকে গত 3 বছর যাবৎ ইউক্রেনে পূর্ণ মাত্রায় লড়েছে রুশ সেনাবাহিনী। এর আগে সিরিয়া এবং আফ্রিকার একাধিক গৃহযুদ্ধে যোগ দিয়েছে মার্কসও। ক্রেমলিনের সামাজিক নির্মাণ শিল্প বেশ বড়। বিশ্বের সামরিক পরমাণু বোমাও রয়েছে পুতিনের হাতে। ন্যাটোর অধিকাংশ দেশে অস্ত্রের ব্যাপারে যুক্তরাষ্ট্রের উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীল রয়েছেন। লড়াইয়ের সময় যা বিপদ ডেকে আনতে পারে। ন্যাটোভুক্ত ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে তুরস্কের সৈন্যবাহিনী সবচেয়ে বড়। আশঙ্কার কাছে আছে 8 লাখ সক্রিয় সৈন্য। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।